নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর প্লাসের অনুষ্ঠান। আসলে আমরা সবাই চাই একটা সুন্দর স্কিন, সুন্দর চুল, কিন্তু যেটা হয় আমাদের স্কিনে নানান রকম সমস্যা দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে, কারণ পলিউশন বাড়ছে কাজের চাপ, এবং তার কিন্তু একটা প্রভাব আমাদের স্কিনের মধ্যে পড়ছে। আমরা বিভিন্ন বাজার চলতি অনেক প্রোডাক্টস দেখি এবং সেখানে বিভ্রান্ত হয়ে নানান রকম সমস্যার জন্য অনেক কিছু অ্যাপ্লাই করি আমাদের স্কিনে, আমাদের চুলে, এবং এরও কিন্তু একটা এফেক্ট আমাদের স্কিন এবং চুলের উপর পড়ে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা হবে সেটি কিন্তু হাইপার পিগমেন্টেশন, মানে স্কিনের মধ্যে কিছু সমস্যা। কিন্তু কি সমস্যা নিশ্চয়ই আপনারা সকলেই জানতে চাইছেন, হয়তো অনেকেই জানেন, কিন্তু আরও বিস্তারিত জানতে দেখুন আমাদের এখনকার অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবাশিস বিশ্বাস, সেলিব্রিটি অ্যাস্থেটিক ফিজিশিয়ান, অ্যান্টি এজিং এক্সপার্ট এবং ট্রাইকোলজিস্ট। স্যার, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। এই যে বললাম হাইপার পিগমেন্টেশন, এটা হয়তো অনেকেই জানেন, অনেকেই হয়তো ভাবছেন যে আমার স্কিনে এরকম সমস্যা কেন। শুরুতেই একটু জানতে চাইবো যে এই সমস্যাটা মূলত কী। হাইপার পিগমেন্টেশনের কথাটার মধ্যেই জিনিসটা লুকিয়ে রয়েছে। পিগমেন্টেশন হচ্ছে নর্মাল যে কালার টোন যেটা আমাদের থাকে বডিতে মেলানিন, সেটা যখন বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি হাইপার পিগমেন্টেশন। এবং এই হাইপার পিগমেন্টেশনে একটা ব্রড ব্যাপার। এর মধ্যে যে প্রবলেমগুলো সাধারণত খুব কমন সেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে মেলাজমা বা মেচেদা, ফ্রেকলস, লেন্টিজেলস, ছোটো ছোটো দানা, সর্ষে দানার মতন যেগুলো আসে লেন্টিজেলস, বা পিআইএইচ, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। এই ধরনের যেসব কন্ডিশন যেগুলোতে পিগমেন্টেশন, নর্মাল বডি পিগমেন্টেশন বেড়ে যাচ্ছে, সেগুলোকেই আমরা ক্লাসিফাই করছি আন্ডার এ ব্রড নেম দ্যাট ইজ কল্ড হাইপার পিগমেন্টেশন। ওকে, এই যে আপনি বললেন একটু মানে ফ্রেকলস আসছে, ছোট ছোট দানার মতো হচ্ছে, অনেকগুলো টাইপস কিন্তু আমরা বুঝতে পারলাম, বিভিন্ন ধরনের টাইপস রয়েছে। তো কি ধরনের স্কিন কেয়ার ট্রিটমেন্ট আমাকে হেল্প করতে পারে এই ক্ষেত্রে? যে স্কিন কেয়ারটা আমাকে সবার আগে করতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের হাইপার পিগমেন্টেশন কিন্তু সানরেজের ইউভিএ, ইউভিবি বা আলট্রা আইআরআর রে দিয়ে কিন্তু বেড়ে যাচ্ছে। তো যেখানে আমাকে ফার্স্ট কেয়ারটা করতে হবে যে আমাকে প্রোটেক্ট করতে হবে আমার স্কিনকে ফ্রম হার্মফুল রেজ অফ সানরে। সো আমাকে সানস্ক্রিনটা কিন্তু সবার আগে ইউজ করতে হবে, এবং সানস্ক্রিনটাকে আমাকে 365 ডেজ ইউজ করতে হবে, ইরেসপেক্টিভ বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘলা আছে, বা আজকে রোদ ওঠেনি, আমি বাইরে যাচ্ছি না, এগুলো ভাবলে চলবে না। আমাকে কিন্তু সানস্ক্রিন ডেইলি ইউজ করতে হবে। ঠিক তাই, দিস ইজ আ বেসিক, একদম বেসিক স্কিন কেয়ার ফর হাইপার পিগমেন্টেড স্কিন। এই যে আপনি সানস্ক্রিনের কথা বলেন, এই সানস্ক্রিন ইউজের ক্ষেত্রে অনেকেই ভাবেন যে আমি তো বাড়িতে আছি, আমি তো বাইরে বেরোচ্ছি না, বা আমি তো রান্না করছি ঘরে, তো আমার তো দরকার নেই এই ধরনের মানে সানস্ক্রিনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তাদেরও কি ইউজ করতে হবে, না যারা শুধু বাইরে বেরোচ্ছে, যারা ডে লাইটে কাজ করছে? ইরেসপেক্টিভ অফ আপনার লাইফস্টাইল বলুন, ইরেসপেক্টিভ অফ আপনার কাজ করার পদ্ধতি বলুন, ইনডিড এরকমও হয়েছে যারা আইটি প্রফেশনাল আছেন, যারা হয়তো বাইরে এক্সপোজই হচ্ছেন, নাইট শিফটে কাজ করছেন, বাট তারা কিন্তু নাইটে থ্রু আউট দ্য আওয়ারে 8 আওয়ার্স কি 10 আওয়ার্স তারা কিন্তু কম্পিউটার স্ক্রিনের সামনে এক্সপোজ হয়ে রয়েছে। তারাও কিন্তু এই হার্মফুল রেজ এর যে ক্ষতিকর এফেক্ট সেটা কিন্তু তারা পাচ্ছেন। তার জন্য তাদেরও কিন্তু, তারা নাইটে কাজ করলেও তাদের কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লিকেশন ইজ মাস্ট। মানে এই যে অনেকগুলো কিন্তু আমাদের ধারণা, কিছু মিসকনসেপশন থাকে যে আমি বাইরে বেরোলে, শুধু ডে লাইটে বেরোলে আমাকে সানস্ক্রিন লাগাতে হবে, বাট নট লাইক দ্যাট, একদমই না। এই যে স্কিন কেয়ার ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, সানস্ক্রিন তো ডেফিনেটলি ইউজ করা হচ্ছে, কিন্তু এছাড়া কোনো ট্রিটমেন্ট, মানে এই যে যাদের হাইপার পিগমেন্টেশন রয়েছে, কি ধরনের ট্রিটমেন্ট করা হয় ক্ষেত্রে? এখানে সবার মধ্যে কিন্তু একটা মানে আগেন একটা মিসকনসেপশন আছে যে ডাক্তারবাবু যেটা লিখে দেন সেটা হচ্ছে ট্রিটমেন্ট। সেটা কিন্তু ট্রিটমেন্ট না, সেটা হচ্ছে আপনার প্রিভেনশন। আপনার প্রিভেনশন কী করে করবেন, যে প্রবলেমটা আপনার হয়ে রয়েছে, মেচেদা বা ফ্রেকলস বা লেন্টিজেলস, বা আপনার পিআইএইচ হয়েছে, বা আপনি অ্যাকনেটা শুকিয়ে গিয়ে কালো দাগ হয়েছে, অ্যাকনে স্কার হয়েছে, সেখান থেকে আপনি কিভাবে প্রিভেন্ট করবেন নিজেকে যাতে জিনিসটা ফার্দার কালো না হয়ে যায়, বা ফার্দার যাতে আরও বেশি ছড়িয়ে না যায়, সেটার রেজিমেন্টটা কিন্তু ওখানে দেওয়া রয়েছে। এবং যে প্রবলেমটা আপনার হয়ে রয়েছে সেটা থেকে আপনাকে বেরোতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো এক্সটার্নাল থেরাপি বা ট্রিটমেন্ট। ওকে, সো এই যে থেরাপি বা ট্রিটমেন্ট যেটা আছে সেটা কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। যেমন সেটা লেজার হতে পারে, যেমন সেটা কেমিক্যাল এক্সফোলিয়েশন হতে পারে, যেমন সেটা ইয়েলো পিল হতে পারে, যেমন সেটা নর্মাল কোজিক পিল হতে পারে, বা নর্মাল গ্লাইকোলিক পিলও হতে পারে। কেমিক্যাল পিল হতে পারে, লেজার হতে পারে, মাইক্রোডার্মা অ্যাব্রেশন হতে পারে, ইয়েলো পিল হতে পারে, স্কিন বুস্টার্স হতে পারে, বা
ট্রানএক্সামিক অ্যাসিড থেরাপি হতে পারে, যে কোনো ধরনের থেরাপি হতে পারে। তো সেই থেরাপিগুলো কিন্তু আপনার ডিপেন্ড করছে যে আপনার কী প্রবলেম হয়েছে এবং আপনাকে আপনার কনসালটেন্ট কী সাজেস্ট করছেন তার উপর। এই যে ডিফারেন্ট টাইপের আপনি ট্রিটমেন্ট বললেন, এগুলো কি পেশেন্টের কন্ডিশনের উপর, মানে তার কি ধরনের সমস্যা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্টটা? পেশেন্টের কী ধরনের সমস্যা আছে, কতদিনের সমস্যা আছে, তার স্কিন কোয়ালিটি কেমন, তার যে পিগমেন্টেশন হয়েছে তার নেচার কীরকম, পিগমেন্টেশনটা কতদিন ধরে আছে, পিগমেন্টেশনটা জেনেটিক্যালি ইনফ্লুয়েন্সড কি না নন ইনফ্লুয়েন্সড, পিগমেন্টেশনটা যেটা এসেছে সেটা অন্য কোনো স্টেরয়েডের এফেক্টের ফলে এসেছে কিনা, এই পুরো জিনিস সব কিছুর উপরে ডিপেন্ড করে, কোনো একটা ফ্যাক্টরের উপর না। এই সব জিনিসগুলো মাল্টিফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট মানে হয়তো অ্যাকনের জন্য দাগ হয়েছিল, সেখান থেকে সে ওটিসি প্রোডাক্ট ইউজ করেছে, কোনো স্টেরয়েড ইউজ করেছে সেই দাগটাকে যাওয়ার জন্য, কিন্তু দাগটা না গিয়ে তার স্কিনটা আরও সেন্সিটিভ হয়ে গেছে, দাগটা আরও বেড়ে গেছে। ওকে, সেখানে দিস ইজ কল্ড স্টেরয়েড ইনডিউসড হাইপার পিগমেন্টেশন। ওকে, সো সেখানে কিন্তু ট্রিটমেন্ট পদ্ধতি, ট্রিটমেন্টের প্রোটোকল উইল বি এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল হাইপার পিগমেন্টেশন ট্রিটমেন্ট। ওকে, মানে এখানে ডিফারেন্ট টাইপের ট্রিটমেন্ট রয়েছে এবং সবটাই ডক্টর প্লাসে অ্যাভেলেবল? সবটাই ডক্টর প্লাসে অ্যাভেলেবেল আছে, পুরো গাইডেন্সটাও ডক্টর প্লাসে অ্যাভেলেবেল আছে। ওকে, তো এটা ভীষণ জানতে ইচ্ছে করছে, কারণ এই যে আপনি ট্রিটমেন্টের কথা বললেন, যারা দর্শক বন্ধুরা রয়েছেন হয়তো অনেকেই ভয় পেয়ে যাবেন, বাবা স্কিনের জন্য আমাকে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে তো সেটা খুব পেইনফুল হতে পারে, কি বলবেন সেক্ষেত্রে? না, পেইনফুল তো একদমই নয়, কারণ কিছু ট্রিটমেন্ট আছে 70-80% অফ ট্রিটমেন্ট আছে যেগুলো একদমই পেইনফুল না, বাকি 10-20% আছে যেটা সেমি ইনভ্যাসিভ। এই সেমি ইনভ্যাসিভ ট্রিটমেন্টের জন্য কিন্তু আমরা তার আগে পেশেন্টকে পুরোপুরি ট্রপিক্যাল অ্যানেস্থেশিয়া করে, পেশেন্টকে অ্যানেস্থেটাইজ করে তারপর ট্রিটমেন্ট করি। যেহেতু মোস্ট অফ দ্য ট্রিটমেন্টটা কনসেন্ট্রেটেড অন ফেস, নেক, সেখানে তো আমরা পুরোপুরি ট্রপিক্যাল অ্যানেস্থেশিয়া করে পেশেন্টকে অবশ করে তারপরে আমরা ট্রিটমেন্ট করি। এবং বাকি যদি বডি পার্টসে হয়, বডি পার্টসের ক্ষেত্রেও আমরা কিন্তু পুরোপুরি নাম্ব করে ট্রপিক্যাল অ্যানেস্থেটিক ক্রিম বা অ্যানেস্থেশিয়া অ্যাপ্লাই করে তারপর করি, যেক্ষেত্রে দ্য এন্টায়ার প্রসেস বিকামস পেইনলেস। ওকে, ইজ ইট আ সার্জিক্যাল প্রসেস? নো, অল দ্য প্রসেস আর নন সার্জিক্যাল। প্রতিটা প্রসেস নন সার্জিক্যাল, প্রতিটা প্রসেস হচ্ছে আপনার লাঞ্চ টাইম প্রসিজার। অ্যাভারেজ টাইম ইজ ফ্রম 30 মিনিটস টু 45 মিনিটস, মানে আপনার একটা অ্যাভারেজ লাঞ্চ টাইমে বা করতে যেটুকু সময় লাগে সেইটুকু সময়ের মধ্যেই ট্রিটমেন্ট করা হয়, এবং করে আপনি আবার যে কাজ করছেন সেই কাজে আপনি জয়েন করতে পারেন। আচ্ছা, এই যে নানান রকম ট্রিটমেন্টের প্রসিডিওর রয়েছে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট, এবার ট্রিটমেন্ট করার পর স্বভাবতই অনেকেই ভাববেন যে আমাদের হাতে তো সময় নেই এত, মানে আমাকে কি বারবার করে যেতে হবে ট্রিটমেন্টের জন্য? কারণ যেটা আমার স্কিনে একটা হয়তো পিগমেন্টেশন রয়েছে, সেটা তো রিমুভ করাটা অত আর্লি সম্ভবপর নয়, এটা আপনি ভালো বলতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে যে আমাকে অনেকবার কি সিটিং নিতে হবে বা বারবার করে কি আমাকে ডক্টর প্লাসে যেতে হবে এর জন্যে? কিছু ট্রিটমেন্ট আছে যেটা আপনাকে পিরিয়ডিক্যালি আসতে হবে, হয়তো মেবি 21 ডেজ বা মেবি 2 মান্থস, মেবি 2.5 মান্থস, মেবি 3 মান্থস। কিছু ট্রিটমেন্ট আছে যেটা হয়তো আপনাকে সারা বছরে একটা বা 10 মাসে একটা নিতে হবে, এরকম প্যাটার্নে। এবার সেটা ডিপেন্ড করবে আপনার সিভিরিটিটা, আপনার প্রবলেম যেটা আছে সেটা কতটা সিভিয়ার হয়েছে, আপনার স্কিন টাইপটা কীরকম আছে, আপনার স্কিন টাইপ কোন টাইপের ট্রিটমেন্টটাকে তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে, কোনটায় ভালো রেজাল্ট আসবে, এবং আপনার নিজস্ব লাইফস্টাইলের ওপরও সেটা ডিপেন্ড করছে। আপনি যদি খুব ব্যস্ত থাকেন, আপনি একজন কোম্পানি সিইও বা আপনার নিজস্ব বিজনেস আছে, আপনি অতটা টাইম দিতে পারবেন না অন এ রেগুলার বেসিস, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে এমন কোনো ট্রিটমেন্ট দেওয়া হলো যেটা আপনি 10 মান্থস বা বছরে একটা নিতে হলো। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি সেই পরিমাণ সেইটুকু টাইম আপনি ম্যানেজ করতে পারবেন আপনার নিজের জন্যে, আপনার নিজের স্কিনের জন্যে। এক্স্যাক্টলি, মানে আমরা আমাদের যে ধরনের অ্যাটমসফিয়ার রয়েছে এবং যে ধরনের পলিউশন এখন বাড়ছে, সেগুলো সবটাই কিন্তু আমাদের সমস্যাগুলোকে অনেকটাই বাড়িয়ে দেয়। আমাদের ইন্টারনাল সমস্যা হতে পারে আমাদের বাহ্যিক এই ধরনের সমস্যাগুলো, আমাদের স্কিন এফেক্টেড হচ্ছে, আমাদের নানা রকম জটিল অসুখ দেখা যাচ্ছে। তো সব জায়গায় কিন্তু নিজেকে কেয়ার করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাকে নিজেকে যত্ন করতে হবে এবং তার জন্যে কোনো ট্রিটমেন্ট দরকার পড়লে ডেফিনেটলি করতে হবে, নিজেকে সুন্দর রাখতে গেলে এবং ভালো থাকতে গেলে। এবং কারণ আমাদের ফেসটা আমাদের মিরর, এবং সেটা যখন একটা
সুন্দর রিফ্লেকশন দেয়, সেটাকে নিজেকেও কিন্তু অনেকটা কনফিডেন্ট করে Confidence দেয়, তোলে। exactly. তো আরেকটা বিষয় ভীষণভাবে জানতে ইচ্ছে করছে যে এই যে আমরা ট্রিটমেন্ট করলাম কিন্তু পিগমেন্টেশন হয়ে গেছে, হয়তো প্রথমেই অনেকে বুঝতে পারেন একটা ছোট্ট একটা ছিটছিট মতো হয়তো হয়েছে, সেটা হয়তো অতটা নেগলেক্ট করে গেছেন, কিন্তু আস্তে আস্তে অনেকগুলো হয়তো ছিটছিট হয়ে বেড়ে গেছে গেছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন জিজ্ঞাসা থাকেই মানুষের, যে এটা কি আবার পার্মানেন্টলি রিমুভ হবে, সম্ভবপর হবে কি? এই যে আমার সুন্দর স্কিনটা আমি কি ফিরে পেতে পারবো পিগমেন্টেশনের থেকে? কিছু ডিসঅর্ডার বা কিছু প্রবলেমের জন্য সেটা আমরা ম্যানেজমেন্ট করে আমরা পার্মানেন্টলি ঠিক করে রাখতে পারি। কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে সে দেখা যায় সেটা পার্মানেন্টলি স্কিন থেকে রিমুভ হয়ে যায়। যেমন অ্যাকনে হয়ে ছিল আগে, সে অ্যাকনিটা হয়তো পেশেন্ট খুঁটে বা দাগ করে হয়তো সেটাকে পাঁচটা বার করতে গিয়ে সেখানে কালো দাগ হয়ে গেছে, যে এটা হচ্ছে অ্যাকনি ইনডিউসড হাইপার পিগমেন্টেশন বা স্টেরয়েড ইনডিউসড হাইপার পিগমেন্টেশন। ইনডিউসড পিগমেন্টেশন যে কোনো কারণেই হোক সেটা কিন্তু আমরা পার্মানেন্টলি রিমুভ করতে পারি। বাট কিছু বেসিক প্রবলেম আছে হাইপার পিগমেন্টেশনে, যেমন মেলাজমা ক্যানট বি কিউরেবল। মেলাজমাকে আমরা পার্মানেন্টলি কিওর করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মেলাজমাকে আমরা ডিফারেন্ট প্যারামিটার্সে, যেমন হয়তো প্রবলেমটা ছড়াবে না বা নতুনভাবে আর আসবে না এবং দাগটা যতটা সম্ভব স্কিনের মধ্যে থাকবে, এই বেসিসে আমরা কিন্তু বিভিন্ন টাইপসের ম্যানেজমেন্ট করে জিনিসটাকে আন্ডার কন্ট্রোলে আনতে পারি। ওকে, তো এই যে যারা ট্রিটমেন্ট করছেন তারা সেক্ষেত্রে তাদের অনেক কিছু কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো তাদেরকে মানতে হবে ভালো থাকার জন্য ট্রিটমেন্টের স্বার্থে? ট্রিটমেন্টের জন্য সেরকম খুব যে বেশি কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে সেরকম কিছু হয় না। দিজ আর অল ভেরি সিম্পল ট্রিটমেন্টস, যার আউটকাম খুবই ভালো, যেগুলো আপনার কোনোভাবেই আপনার ডেইলি লাইফকে খুব বেশি রেস্ট্রিক্ট করে না, যেগুলোর জন্য আপনাকে ধরুন খুব বেশি ইমফ্যাসিস বা খুব বেশি ধ্যান দিতে হবে যে আমাকে এটা করা যাবে না, এটা করতে হবে, এইভাবেই করতে হবে, সেরকমও কিছু নয়। দিজ আর অল ইজি প্রসিজার্স এবং এগুলোর কে মেনটেন করে রাখার জন্য বা প্রসিজার্সও খুব ইজি, যেটা কিনা আপনার লাইফস্টাইলকে খুব বেশিভাবে পাজল করে না। ওকে, আর একটা বিষয় ভীষণভাবে জানতে ইচ্ছে করছে, যেহেতু আমাদের স্কিনের ট্রিটমেন্ট, স্কিনের সমস্যা, ফুড হ্যাবিটস কি সামওয়্যার রিলেটেড উইথ দিস টাইপস অফ প্রবলেম? ডেফিনেটলি ফুড হ্যাবিটস তো আমাদের লাইফস্টাইলের একটা পার্ট এবং যেটা আমরা বলি যে হোয়াট উই ইট দ্যাট শোজ অন আওয়ার স্কিন, যেটা আমরা খাই সেটাই আমাদের স্কিনে শো করে। তো সেটা ম্যাটার করে এবং আজকালকার সোশিও প্যারামিটার্স ডেফিনেটলি সেটা ম্যাটার করেই। এক্স্যাক্টলি, তার মানে ফুড হ্যাবিটসটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই যে আমরা নানান বিষয় নিয়ে কথা বলছি, মানে ফুড হ্যাবিটস থেকে আমার লাইফস্টাইল এভরিথিং সবটাই কি ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সাজেস্ট করে দেন। এবং ডক্টর প্লাস যেখানে আপনাকে পাওয়া যাচ্ছে এবং অবশ্যই যারা অনুষ্ঠান দেখছেন, হেল্পলাইন নাম্বার আপনারা তো স্ক্রিনে দেখতেই পাবেন, আপনারা কিন্তু চাইলে ডক্টর বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই স্কিনের যাবতীয় প্রবলেম, নট অনলি স্কিন, হেয়ারের যাবতীয় প্রবলেম নিয়েও কিন্তু যারা সমস্যায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই ডক্টর প্লাসে অ্যাপয়েন্টমেন্টের বেসিসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখানে নানান রকমের ট্রিটমেন্ট হয়ে থাকে এবং ভীষণ অ্যাডভান্স ট্রিটমেন্ট। আপনারা শুনছেন ডক্টর বিশ্বাস কত সুন্দর করে বুঝিয়ে বললেন যে নানান ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, সুতরাং সমস্যা যাই হোক না কেন আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এক্ষেত্রে ডক্টর প্লাসে কী ধরনের ট্রিটমেন্ট হয় আমরা একটু শুনবো, তারপর একটু ডিফারেন্ট সেগমেন্টে আসবো। ওকে, হাইপার পিগমেন্টেশনের জন্য ফার্স্ট যেটা আমি বললাম, খুব অ্যাডভান্স ট্রিটমেন্ট যেগুলো আছে, স্কিন বুস্টার্স ট্রিটমেন্ট রয়েছে। স্কিন বুস্টার্স ট্রিটমেন্টগুলো কী করে, পিগমেন্টেশন স্কিনের কোয়ালিটিটাকে খুব এনহ্যান্স করে এবং টেক্সচারটাকে এনহ্যান্স করে, যার জন্য নর্মালি স্কিনের অন্যান্য কম্পোনেন্টসগুলো যে প্রবলেমগুলো যেগুলো থাকে সেগুলো অটোমেটিক্যালি কমে যায়। এটা একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। ইয়েলো পিল একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট, যেটা সারা বছরে হয়তো আপনার 4 থেকে 5টার দরকার হতে পারে। এটা একটা ট্রিটমেন্ট আছে। যেমন ট্যানেক্সামিক অ্যাসিড পিল আছে, যেটা আরও অ্যাডভান্সড একটা কম্পোনেন্ট, যেটা আমাদের নর্মাল পিগমেন্টেশনের ক্ষেত্রে খুব ভালো হেল্প করে। অনেক টিএক্স ট্রিটমেন্ট রয়েছে। টিএক্স ট্রিটমেন্ট হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট যেটা সায়েন্টিফিক্যালি প্রুভ যে মেলাজমার ক্ষেত্রে বা মেচেদার ক্ষেত্রে খুব ভালো পরিমাণে হেল্প করে এবং এটা সারা বছরে 3 থেকে 4টে মাত্র সিটিং নেওয়ার দরকার পড়ে, খুব বেশি হলে 3টে। এবং এই টিএক্স থেরাপি করলে, যেটা সেমি ইনভ্যাসিভ, টিএক্স থেরাপি করলে কিন্তু দেখা যাচ্ছে যে মেচেদার যে পিগমেন্টেশন আছে তার রিল্যাপস টেন্ডেন্সি মানে ফিরে আসার টেন্ডেন্সিও কমে যাচ্ছে এবং পিগমেন্টেশন অ্যাটলিস্ট 70 to 80% অবধি কমে যাচ্ছে। আচ্ছা স্যার, আমরা যে কথা বলছি অনেকেই হয়তো ভাবছেন এটা শুধুমাত্র মেয়েদের সমস্যা। ইজ ইট লাইক দ্যাট? নো, মেলে মানে হাইপার পিগমেন্টেশনে মানে ডিজিজ তো কোনো জেন্ডার বায়াস কিছু হয় না। হাইপার পিগমেন্টেশন ছেলেদেরও হতে পারে, হাইপার পিগমেন্টেশন মেয়েদেরও হতে পারে এবং
যদি কনসার্ন হিসেবে বলি অফকোর্স মেয়েদের কনসার্নটা একটু বেশি থাকে, ছেলেদের কনসার্ননেসটা একটু কম থাকে, বাট এখন আমার মনে হয় যে এভরিবডি ইজ কনসার্ন অ্যাবাউট দেয়ার স্কিন, অ্যাবাউট দেয়ার বিউটি, অ্যাবাউট দেয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। সবাই আমার মনে হয় ইকুয়ালি ভাবে, এবং ভাবে বলেই একটা ছোট্ট উদাহরণ, ভাবে বলেই হয়তো এখন আমরা বাজারে ফেস ওয়াশের 2-3টে ক্যাটাগরি দেখতে পাই, Exactly. যেটা কিনা আমরা আজ থেকে মানে ইভেন আমি যখন বড় হয়েছি আমিও তখন দেখিনি। আমি তখন জানতাম যে আমি একটা পার্টিকুলার ব্র্যান্ডেরই ফেস ওয়াশ ইউজ করতাম, যেটা কিনা এখন তাদের 3টে ভ্যারাইটি আছে, ওয়ান ইজ ফর মেল, ওয়ান ইজ ফর ফিমেল অ্যান্ড ওয়ান ইজ ফর কম্বাইন্ড। এক্স্যাক্টলি। তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমরা সবাই আজকাল কিন্তু কনসার্ন। এক্স্যাক্টলি, মানে সমস্যাটা নারী পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে, তাই সমস্যা যারই হোক না কেন, যে রকমই হোক না কেন, অবশ্যই ডক্টর প্লাসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ফর ইউর বেটার স্কিন অ্যান্ড বেটার হেয়ার। এবার একটু আমরা র্যাপিড ফায়ারে যাব, Sure. মানে আমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকে। তো অ্যাকর্ডিং টু ইউ দ্য বেস্ট স্কিন অফ দ্য লিডিং অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়া? I will say Alia Bhatt. She has flaunted her skin very nicely and with আমরা ওনাকে অনেক দেখেছি স্ক্রিনে উইদাউট এনি মেকআপ, এক্স্যাক্টলি। বিয়ার স্কিনে। তো আমার মনে হয় she is like one of the my favorite for her the beautiful skin. ফর দ্য মেল? For male, I guess I will support Ranbir Kapoor ওকে। because I have seen him like in bare skin, his skin is flawless. ওয়ান কোয়ালিটি অফ আ গুড স্কিন? ক্লিয়ারিটি, স্কিন ক্লিয়ারিটি। স্কিন ক্লিয়ারিটি ইজ এ প্যারামিটার যেটা আপনাকে ফিল করায় আপনি যখন ঘুম থেকে ওঠেন আপনার স্কিন পুরো ক্লিয়ার, এবং যখন আপনি আবার ঘুমাতে যাচ্ছেন বেয়ার স্কিনে বা আপনি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছেন বা সেরাম অ্যাপ্লাই করেছেন, বাট ইউর স্কিন ইজ অলওয়েজ ক্লিয়ার। ওকে। So skin clarity is one that parameter that is a good parameter for me, skin clarity ta. মোস্ট কমন স্কিন প্রবলেম? Melasma, hyperpigmentation, melasma. One myth about hair care? One myth about hair care is like we have to oil our skin, oil our scalp for better hair. ভালো হেয়ারের জন্য তেল লাগাও। ওকে, এটা বোধহয় আমরা অনেকেই করে থাকি। This is absolute myth. ওকে, one myth about hair care? Hair care এর myth like shampooing, changing the shampooing will stop the hair fall. Shampoo change করলে hair fall stop হয়ে যাবে, এটা একটা আচ্ছা, এই যে শ্যাম্পু ইউজ, এটা আমাদের রেগুলার ইউজ শ্যাম্পু ইজ গুড ফর আওয়ার হেয়ার? সেটা আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে। আপনি যতটা এক্সপোজ হচ্ছেন আউটার ক্লাইমেটে, আপনি যদি অন রেগুলার এক্সপোজ হন, আপনি যদি 5 দিন শ্যাম্পু করেন, ইটস ফেয়ার এনাফ, খুব ভালো সেটা। ওয়ান ফ্যাক্ট অ্যাবাউট হেয়ার কেয়ার? ওয়ান ফ্যাক্ট অ্যাবাউট হেয়ার কেয়ার ইজ আপনার হেয়ার ডেলি গ্রো হচ্ছে, তো অতএব মানে সেটা কি লিমিটে গ্রো হচ্ছে সেটা আপনার তখনকার ফিজিক্যাল স্টেটাস, আপনার তখনকার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করছে, বাট আপনার হেয়ার কিন্তু ডেলি গ্রো হয়। এক্স্যাক্টলি। আমরা লেজার ট্রিটমেন্টের কথা ভাবি, ইজ লেজার ট্রিটমেন্ট ইজ সেফ ফর ভেরি সেফ, ভেরি সেফ। ওকে, ইজ লেজার ট্রিটমেন্ট ডান ফর হেয়ার? হেয়ারের জন্য লেজার ট্রিটমেন্ট হয়, যেটাকে আমরা LLT বলে থাকি, লোয়ার লেভেল লেজার থেরাপি, এবং এটা ডক্টর প্লাসেও হয়, এবং এটার একটা ইমপ্রুভ ভার্সন আমরা ডক্টর প্লাসে নতুন এনেছি, এবং এটা US FDA অ্যাপ্রুভ, ইটস ভেরি সেফ। ওকে, ওয়ান ইউজফুল টিপ ফর হেয়ার কেয়ার? If you have dry and frizzy hair, go do conditioning and manage the hair. ওকে, সেম ফর স্কিন? Skin, apply sunscreen and don't forget to apply moisturizer at bedtime. ওকে, অনেকগুলো প্রশ্নের কিন্তু আমরা উত্তর পেলাম, এবং এই যে ধরুন আমাদের কিছু মিথ রয়েছে, মানে আমরা শ্যাম্পু ইউজ করব, আমরা তেল দেব, সব কিছুর ক্ষেত্রে না আমাদের অনেক অনেক ভুল ধারণা আছে। মানে আমরা এখনও বিশ্বাস করি বা ভাবি যে একটু তেল দিলে হয়তো আমাদের চুলটা ভালো হবে। তো আমরা এটা বুঝলাম, এবং আপনারাও নিশ্চয়ই বুঝতে পারলেন। সুতরাং এই মিসকনসেপশনগুলো থেকে সরে এলে পর ডেফিনেটলি আমরা কিন্তু খুব ভালো স্কিন, খুব ভালো হেয়ারের অধিকারী হতে পারবো। এবং এক্স্যাক্টলি মানে আমাদের স্কিনটা যতটা ছোটোবেলায় আমাদের স্কিন অত সুন্দর থাকে, কিন্তু যখনই আস্তে আস্তে সময় বাড়তে থাকে, বয়স বাড়তে থাকে, সমস্যা। আর এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক আর্লি, কারণ যে ধরনের আমরা একটা প্রেশারের মধ্যে, মেন্টাল প্রেশারে, একদম স্কুল ডেজ থেকে শুরু করে বাচ্চারা থাকছে, এবং আস্তে আস্তে করে কিন্তু সেই প্রেশারটা বাড়তে থাকে, তার এফেক্টটা কিন্তু পড়ছে। সো আমাদের ফার্স্ট অফ অল ভীষণভাবে জানতে হবে যে আমাদের
প্রিভেনশনটা কি হওয়া Exactly. উচিত একদম ফ্রম দ্য চাইল্ডহুড? যদি আমরা প্রপার কেয়ার করতে শুরু করি তাহলে বোধহয় এই সমস্যাগুলো থেকে অনেকটাই দূরে থাকা যায়। প্রিভেনশন ইজ অলওয়েজ, যেটা আমি সবসময় বলে থাকি, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। প্রিভেনশনের জন্য ফার্স্ট হচ্ছে আমাকে যেমন অনেকেই কোশ্চেন করে থাকে যে বাচ্চাদের সানস্ক্রিন লাগানো যায় কিনা। ডেফিনেটলি বাচ্চাদের সানস্ক্রিন লাগানো যায়। তাদের ময়শ্চারাইজার লাগাবে কি না? ডেফিনেটলি ফেশিয়াল ময়শ্চারাইজার, ফেশিয়াল ময়শ্চারাইজার লাগাতে পারে, বডি ময়শ্চারাইজার লাগাতে পারে। অনেক বাচ্চারই স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশনের প্রবলেম থাকে, কিন্তু মায়েরা তার মধ্যেও অয়েল অ্যাড করেন, যেটা কিনা আপনি জাস্ট ইনফেকশনে ফুড অ্যাড করছেন। ঠিক আছে, সেখানে ডেফিনেটলি দেখা যাচ্ছে যে আপনার পরবর্তীকালে গিয়ে আপনার হেয়ার কোয়ালিটিটা ভালো থাকছে না। তো সেই জন্যে ছোটোবেলা থেকে আপনি যদি ফাঙ্গাল ইনফেকশন স্ক্যাল্পে থেকে থাকে তো আপনি সেটাকে অ্যাভয়েড করুন এবং মেডিকেল কনসালটেশনের হেল্প নিন এবং সেই ইনফেকশন থেকে বেরিয়ে আসুন। আমরা প্রপার স্কিন কেয়ারটা কীরমভাবে করব, মানে ফ্রম মর্নিং টু নাইট? প্রপার স্কিন কেয়ার যদি করতে হয়, ডেফিনেটলি দ্যাট উড বি নাথিং, সামথিং উইচ ইজ নট স্ট্যাটিক। আপনার স্কিন কেয়ার কিন্তু কোনো দিনই স্ট্যাটিক হবে না। আপনি যদি ভাবেন আমি ডিসেম্বরে আমি একটা খুব দামি একটা ক্লিনিকের প্রোডাক্ট বা কোনো একটা ক্লিনিক্যাল প্রোডাক্ট কিনেছি এবং সেটা আমি সারা বছর ইউজ করব, দ্যাট ইজ নট, এটা কিন্তু হবে না। আপনার স্কিন কেয়ার কিন্তু হবে ডাইনামিক, অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার, অ্যাকর্ডিং টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট যেভাবে চেঞ্জ হচ্ছে সেরকমভাবে। ফার্স্ট থিং, স্কিন কেয়ার শুড বি ডিভাইডেড ইন্টু 2 পার্টস, AM অ্যান্ড PM। দিনের বেলা আপনি যেভাবে স্কিন কেয়ার করবেন আপনি কিন্তু রাতের বেলাও সেইভাবে স্কিন কেয়ার করবেন না, কারণ কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো রাতের বেলায় লাগাতে হয়, কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো আপনাকে ডে টাইমে লাগাতে হবে। তো এই দুটো জিনিস স্কিন কেয়ারের ক্ষেত্রে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে স্কিন কেয়ার কিন্তু কোনো সময় স্ট্যাটিক হয় না, দ্যাট ইজ ডাইনামিক, চেঞ্জ হয়, এবং স্কিন কেয়ার শুড বি ইন আ বেসিস অফ AM PM। আচ্ছা, এই যে আমরা হাইপার পিগমেন্টেশনের কথা আলোচনা করলাম, আমরা জানি স্কিন টাইপসটা 3 ধরনের হয়। সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা জানি অয়েলি, ড্রাই আর নর্মাল। তো কাদের ক্ষেত্রে হাইপার পিগমেন্টেশন হওয়ার সম্ভাবনাটা বেশি? See, first of all, skin types are not dry, oily and combined or normal. সেটা হচ্ছে আপনার স্কিনের প্রপার্টিজ। আমার স্কিন ড্রাই মিন্স আমার স্কিনের কোয়ালিটি ইজ ড্রাই। আমার অয়েলি মিন্স দের ইজ মোর সিবাম প্রোডাকশন ইন মাই স্কিন দ্যান দ্য নর্মাল, সো মাই স্কিন টাইপ ইজ, মাই স্কিন নেচার ইজ অয়েলি। স্কিন টাইপ হচ্ছে, স্কিন টাইপকে যদি আমরা বলতে যাই তাহলে আমরা স্কিন টাইপকে আমরা 4টে প্যারামিটারে ডিভাইড করতে পারি। এক, যেটা সবার আগে বললাম, ক্লিয়ারিটি। একটা হচ্ছে টাইটনেস, একটা হচ্ছে আমার পিগমেন্টেড আর নন পিগমেন্টেড, আর একটা হচ্ছে আপনার টেক্সচার। এইগুলো হচ্ছে স্কিনের টাইপস। তো এবার যদি আমার কাউকে ডিফাইন করতে হয় তাহলে আমার তাকে বলতে হবে হিজ অর হার স্কিন ইজ ক্লিয়ার, নন পিগমেন্টেড, টাইট অ্যান্ড ক্লিয়ারিফাইড স্কিন। সো দিজ আর দ্য টাইপস অফ দ্য স্কিন। তো একটা স্কিনের 4টে টাইপ হয়, এইগুলো হচ্ছে টাইপ। নেচার হচ্ছে ড্রাই, অয়েলি, কম্বাইন্ড অর নর্মাল। ওকে, মানে অনেকগুলো ভুল ধারণা কিন্তু আমাদের, এইগুলো আমরা প্রত্যেকটা স্কিনে কিন্তু সোয়েট গ্ল্যান্ডস অ্যান্ড সিবাম গ্ল্যান্ডস আছে। প্রতিটা স্কিনে কিন্তু অয়েল বেরোয়, যার বেশি বেরোয় তার কিন্তু অয়েলি, যার কম বেরোয় তার কিন্তু নর্মাল। ওকে, তো এই যে মানে এই টেক্সচারগুলো আমাদের ছোটবেলায় সকলেরই একই রকম থাকে, সকলেরই ভালো থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কিন্তু পরিবর্তন হয়। এবং এই যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি বললেন যে মানে স্কিন কেয়ারটা সকাল এবং বিকেলে কিন্তু ডিফারেন্ট ভাবে হবে। এই যে স্কিন কেয়ারটা আমি কখন থেকে শুরু করব? মানে সাপোজ একটি মেয়ে, সে ছোট থেকে, বা একটি ছেলে, সে ঠিক কবে থেকে স্কিন কেয়ারটা শুরু করবে, কখন থেকে প্রয়োজন তার? হোয়াটস দ্য এজ? এক্স্যাক্ট শুড বি দ্য অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যেখান থেকে হরমোনাল চেঞ্জেসগুলো দুজনারই বডিতে আসতে শুরু করে। সেই টাইমটা ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট দ্য স্কিন কেয়ার, স্পেসিফিক স্কিন কেয়ার। ওকে, মানে আমরা সমস্যা যাতে আমার না আসে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কিন্তু প্রপার কেয়ারটা একদম অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে স্টার্ট করতে হবে, বোথ গার্লস অ্যান্ড বোথ বয়েজ, সকলের জন্য। কিন্তু কি ধরনের আমরা মেনটেন করব সেটা যদি একটুখানি বলেন। এটা জাস্ট আমরা যদি খুবই বেসিক ধরি, that there should be a cleanser, there should be a protective factor, that is sunscreen, and there should be a nourishing factor, either moisturizer or a serum. That's it.
ওকে, আর এই যে নানান রকমের মানে আজকাল বাজার চলতি প্রচুর প্রোডাক্টস আমরা দেখতে পাই, তো সেগুলো না অনেকেই খুব মানে মনে হচ্ছে এটা ভালো, তো ডেফিনেটলি সেটা সে ইউজ করছে, কিন্তু সেটা ইউজ করার পর হয়তো মনে হলো না এটা আমার স্যুট করছে না, সুইচ অনটু ডিফারেন্ট প্রোডাক্ট। brand। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ব্র্যান্ডেড চেঞ্জেস হচ্ছে সেটা কতটা এফেক্ট ফেলে স্কিনে? ফার্স্ট অফ অল আমাকে এটা বুঝতে হবে যে যে কোনো ব্র্যান্ডই আমি ইউজ করি না কেন, দ্যাট শুড বি ইউজ অ্যাটলিস্ট 2 or 3 সিজনস, দেন অনলি আই ক্যান ফাইন্ড আউট দ্যাট সেটার কোনো বেনিফিশিয়ারি এফেক্ট আমার কাছে হচ্ছে কি হচ্ছে না। আমি 10 দিন লাগালাম বা 15 দিন লাগালাম, তাতে কিন্তু কোনো ব্র্যান্ডেরই এফিকেসি বোঝা যাবে না, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আমি যদি একটা ব্র্যান্ড ইউজ করি এবং সেটা যদি আমি দেখা যায় যে আমি 3 মাস বা 4 মাস ইউজ করে আমি বেটার আছি, তারপরে কিন্তু আমাকে সেটা স্টপ করে দিতে হবে এবং স্টপ করে আমাকে একটা নিউট্রাল প্রোডাক্ট ইউজ করতে হবে, ইউজ করে তারপরে আবার আমাকে সেই প্রোডাক্টে ফিরে যেতে হবে, বিকজ দোজ প্রোডাক্টস আর এনহ্যান্সিং প্রোডাক্টস, যারা আমাদের স্কিনের কোয়ালিটিটাকে এনহ্যান্স করে। সো এনহ্যান্স করে সেটা একটা সার্টেন প্যারামিটার অবধি যাবে, গিয়ে সেটা স্টপ হয়ে যাবে, তারপরে সেটাকে আমাকে একটা নিউট্রালাইজিং প্রোডাক্ট ইউজ করে সেটাকে একটা জায়গায় মেনটেন করে তারপর আবার আমাকে কিন্তু ফিরে যেতে হবে সেই এনহ্যান্সিং প্রোডাক্টের উপরে। তো এই প্যাটার্নগুলো আমাকে বুঝতে হবে। ওকে, তো এইগুলো না বোঝা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, এটা তারাই বলতে পারেন যারা এক্সপার্ট, জাস্ট লাইক ডক্টর দেবাশিস বিশ্বাস, তিনি কিন্তু থাকছেন ডক্টর প্লাসে, সেলিব্রিটি অ্যাস্থেটিক ফিজিশিয়ান, অ্যান্টি এজিং এক্সপার্ট অ্যান্ড ট্রাইকোলজিস্ট। সুতরাং এইরকম একজন এক্সপার্টের কাছে গেলে তিনি কিন্তু আপনার স্কিন টেক্সচার যেমন বুঝতে পারবেন, আপনার স্কিনে যে সমস্যা রয়েছে সেটাকে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টটা দিতে পারবেন, যেটা ভীষণভাবে অ্যাডভান্স ট্রিটমেন্ট কিন্তু ডক্টর প্লাসে অ্যাভেলেবেল, এবং সেই অ্যাডভান্স ট্রিটমেন্টটাকে নিয়ে আপনারা কিন্তু ভালো থাকতে পারেন। স্বভাবতই আপনাদের মনে হতেই পারে যে এই যে আমরা এত ট্রিটমেন্টের কথা শুনছি, ডেফিনেটলি এগুলো কি আমার সাধ্যের মধ্যে বা আমার নাগালের মধ্যে? যেটা বললাম যে ডেফিনেটলি প্রতিটা ট্রিটমেন্টই আপনার খরচা আপনার আয়ত্তের মধ্যে, আপনার নাগালের মধ্যে, এবং আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে সব জিনিসটাই আপনার সাধ্যের মধ্যে হয়ে যাচ্ছে। ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, সেখানে দাঁড়িয়ে আপনি যদি দর্শক বন্ধুদের জন্য কিছু বলতে চান, মানে মূলত তাদেরকে একটু ভালো করে স্কিন কেয়ার করা বা যাদের সমস্যা রয়েছে তাদেরকে নিয়ে যদি কিছু বলতে চান একেবারে শেষ মুহূর্তে। একটা ছোট্ট যেটা আমি আগেও বলেছি, ছোট্ট একটা অ্যাডভাইস, যে স্কিনের জন্য কিন্তু খুব বেশি কিছু দরকার পড়ে না, স্কিনের জন্য খুব একটা রেজিমেন্টেড জিনিস দরকার পড়ে, দ্যাট ইজ আ ক্লিনজার, দ্যাট ইজ আ প্রোটেকশন, দ্যাট ইজ আ নারিশমেন্ট। এটাকেই আপনি করুন, এটাকেই জাস্টিফাইড ওয়েতে করুন, ডেফিনেটলি ইউ উইল বি বেনিফিটেড। অ্যান্ড অলওয়েজ ট্রিট ইয়োর স্কিন বিকজ দ্যাট ইজ অলসো ইয়োর অর্গান। যদি কোনো সমস্যা হয়ে থাকে ডেফিনেটলি মেডিকেল হেল্প নিন, বিকজ আমরা যারা রয়েছি এক্সপার্ট তারা আপনাদেরকে হেল্প করার জন্যই রয়েছি, এবং আমরা জানি সায়েন্টিফিক ওয়েতে কীভাবে এগোলে আপনি সবথেকে বেশি বেনিফিটেড হবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে বুঝিয়ে বললেন, এবং এই বিষয়টা মাথায় রাখবেন, একদম সায়েন্টিফিক ওয়েটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, মানে আনসায়েন্টিফিক ওয়েতে কিন্তু কোনো ধরনের ট্রিটমেন্টটাই কিন্তু ইউজফুল হতে পারে না বা হেল্পফুল হতে পারে না আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম সায়েন্টিফিক ওয়েতে একদম নন সার্জিক্যাল প্রসিডিওরে কিন্তু ট্রিটমেন্ট ডক্টর প্লাসে হয়ে থাকে। সুতরাং যোগাযোগ করতে চাইলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। স্যারকে আরও একবার ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।